জিওগ্রাফি ক্লাসে সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আবহবিকার ক্লাস 9-এর সেকেন্ড ইউনিটের আবহবিকারের ষষ্ঠ পর্ব পড়াবো তোমাদেরকে। আর আজকে হচ্ছে আবহবিকার শেষ পর্ব। ইনি 6টি পর্ব আবহবিকারের হলো, আবহবিকার পর্ব শেষ হবে। আজকে আমরা যেটা বাকি ছিল সেই জিনিসটা পড়ব। কি বাকি ছিল? আমি আগের দিন পড়িয়েছিলাম আবহবিকারের আবহবিকার চ্যাপ্টার মৃত্তিকা ক্ষয় উপচ্যাপ্টার মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ। আজকে আমি পড়াবো মৃত্তিকা ক্ষয়ের মনুষ্যসৃষ্ট কারণ এবং মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি কি। এসে শুরু করি। আজকে মৃত্তিকা ক্ষয়। আগের দিনে বলেছিলাম প্রাকৃতিক, আজকে মনুষ্য সৃষ্ট কারণ। মানুষের দ্বারা মৃত্তিকা ক্ষয় ঘটছে। মানুষের দ্বারা যে মৃত্তিকা ক্ষয় ঘটছে সে প্রধান কারণ বা প্রথম কারণ বলতে পারি বৃক্ষছেদন। তাহলে মনুষ্য সৃষ্ট কারণে যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে তার প্রথম বা প্রধান কারণ হচ্ছে বৃক্ষছেদন। বৃক্ষছেদন গাছ, উদ্ভিদ। আমরা জানি উদ্ভিদ কি করে না, উদ্ভিদ সরাসরি বৃষ্টির আঘাত থেকে মাটিকে রক্ষা করে চলেছে। আর কি, উদ্ভিদের শিকড় মাটিকে শক্ত করে ধরে আছে, মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রক্ষা করে চলছে। সেই উদ্ভিদ যদি কাটা হয়, বৃক্ষছেদন ঘটানো হয়, করা হচ্ছে বর্তমানে মানুষের বাসস্থান ও কৃষি জমির চাহিদা মেটাতে গিয়ে অতিরিক্ত পরিমাণে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বৃক্ষছেদন করা হচ্ছে। তার ফলে মৃত্তিকা ক্ষয় ত্বরান্বিত হচ্ছে। এই বৃক্ষছেদনের ফলেই ভূমিধস হচ্ছে পাহাড়ি অঞ্চলে, নদীর পাড় ভেঙে পড়ছে, সমুদ্রের উপকূল ক্ষয় হচ্ছে। প্রথম কারণ বৃক্ষছেদন। দ্বিতীয় কারণ পশুচারণ। পশু অতিরিক্ত পরিমাণে পশুচারণের ফলে মৃত্তিকার পশুর খুরের আঘাতে মৃত্তিকার উপর স্তরটি আলগা হয়ে যাচ্ছে। মৃত্তিকা উপর স্তরটি আলগা হয়ে গেল, তারপর কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের ফলে উপর স্তরটি সহজেই ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে পশুচারণের ফলে মৃত্তিকার উপর স্তরটি আলগা হয়ে গেল। এর ফলে কি হচ্ছে, বৃষ্টিপাতের ফলে সেই ক্ষয়টা দ্রুত হচ্ছে। তাহলে প্রথম কারণ বৃক্ষছেদন, দ্বিতীয় কারণ হচ্ছে কি পশুচারণ। 3 নাম্বার অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ। অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ করা হচ্ছে। বর্তমানে জনসংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। সেই জনসংখ্যা বাড়ার জন্য খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। সেই খাদ্য ঘাটতি মেটাতে গিয়ে বছরে কোনো সময় জমিকে ফেলে রাখা হচ্ছে না। অতিরিক্ত রাসায়নিক সার, অতিরিক্ত কীটনাশক দেওয়া হচ্ছে। আমাদের জমিতে অতিরিক্ত ফলন পাওয়ার জন্য কীটনাশক দেওয়া হয়, রাসায়নিক সার দেওয়া হয়। জমিকে ফেলে রাখা হচ্ছে না, বারবার চাষ করা হচ্ছে, বারবার খনন করা হচ্ছে। এই অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজের ফলে মৃত্তিকা ক্ষয় হয়ে যাচ্ছে। যদি কৃষিকাজ না
করা হয়, বছরে যদি একবার কৃষিকাজ করা হতো, তাহলে মৃত্তিকার উপরে যে তৃণভূমি আস্তরণ থাকতো, ফলে বৃষ্টির হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করতে পারতো, কিন্তু সেটা ঘটছে না। এছাড়াও পাহাড়ি অঞ্চলে ঝুম চাষ, এটা একটা অবৈজ্ঞানিক কৃষি। ঝুম চাষ পাহাড়ি উত্তর পূর্ব ভারতের পৃথিবীর সব দেশেই দেখা যাচ্ছে, বিশেষ আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব অংশে পাহাড়ি অঞ্চলের আদিবাসী মানুষেরা কি করছে, বন জঙ্গল কাটছে, সেই জঙ্গলকে কেটে সেখানে শুকিয়ে আগুন ধরে দিচ্ছে, নিয়ে সেই যে ছাইগুলি জমির চাপান হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে 2-1 বছর পর তারপরে আবার বনভূমি কাটা হচ্ছে, জমি নির্বাচন করা হচ্ছে, আবার বৃক্ষগুলো পোড়ানো হচ্ছে। এই যে অবৈজ্ঞানিক প্রথায় ঝুম চাষ বা অর্গানিক প্রথায় কৃষিকাজের ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, এটা মানুষের দ্বারা একটা কারণ। বেশ, এরপর 4 নাম্বার আমরা বলবো খনিজ উত্তোলন। মানুষ খনিজ সম্পদ উত্তোলন করছে, ধরো কয়লা, তো আকরিক লোহা, তামা, দস্তানি ইত্যাদি মাটির তলা থেকে খনন করছে। খনন করতে গিয়ে মাটির খনন করা হচ্ছে, সে মাটি খনন করার ফলে মাটির যে গঠনটা সেটা ভেঙে যাচ্ছে, ফলে মৃত্তিকা মাটির গঠনটা আলাদা হয়ে যাচ্ছে, মৃত্তিকা ক্ষয় হচ্ছে। খনিজ উত্তোলন, খনিজ সমুত্তোলন আর একটা কারণ। 5 নাম্বার কারণ আমরা পড়ব নির্মাণ কাজ। নির্মাণ কাজ, মানুষ বাড়ি তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে। মানুষ এই যে বাড়ি তৈরি করা, রাস্তাঘাট নির্মাণ করা, হ্যাঁ, ইত্যাদির জন্য মৃত্তিকা খনন করছে, মাটি ক্ষয় হচ্ছে, বুঝে গেল? তাহলে নির্মাণ কাজ, কলকারখানা, বাড়ি, শিল্প, রাস্তাঘাট নতুন নতুন ভাবে তৈরি হচ্ছে, সেই তৈরি করতে গিয়ে মানুষ মাটিকে খনন করছে, এর ফলে মৃত্তিকা ক্ষয় ঘটছে। তাহলে মৃত্তিকা ক্ষয়ের মূল সৃষ্টির প্রধান 5টা কারণ লিখলেই হবে। কি কি বললাম? বৃক্ষচ্ছেদন, পশুচারণ, অবৈজ্ঞানিক কৃষিকাজ, খনিজ উত্তোলন আর নির্মাণ কাজ। এই 5টা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট মৃত্তিকার প্রধান 5টি কারণ। আমরা মৃত্তিকা সংরক্ষণ। মৃত্তিকা ক্ষয় হলো মানুষের দ্বারা প্রাকৃতিক ভাবে। এরপরে মৃত্তিকা সংরক্ষণ কিভাবে আমরা করব। মাটি, প্রথমে জানো মাটি সংরক্ষণ কাকে বলে। অবশ্যই যে বৈজ্ঞানিক পদ্ধতি, তাহলে পদ্ধতিটা হতে হবে অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি হতে হবে, পদ্ধতিটা হতে হবে বৈজ্ঞানিক, বিজ্ঞানসম্মত ভাবে। বিজ্ঞানসম্মতভাবে মাটির ক্ষয় আর মাটির অবনমন রোধ করা। অবনমন মানে মাটির উর্বরতা হ্রাস, এটাকেও মৃত্তিকা ক্ষয় বলতে পারি আমরা। তাহলে মাটির ক্ষয় আর অবনমন রোধ করা। মাটির কি করব? মাটির ক্ষয় আর অবনমন রোধ করা। যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাটির ক্ষয় অবনমন রোধ করে মৃত্তিকার উর্বরা শক্তিকে পুনরায় ফিরিয়ে আনা যাবে। ঠিক আছে, মৃত্তিকার উর্বর যে শক্তি আছে সেই উর্বরতাকে বৃদ্ধি করতে হবে, তবেই তাকে বলবো মৃত্তিকা সংরক্ষণ। কি বললাম? যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৃত্তিকা ক্ষয় অবনমন রোধ করে মৃত্তিকার উর্বরা শক্তিকে বৃদ্ধি করা। ঠিক আছে, ক্ষয় অবনমন রোধ করে মৃত্তিকার উর্বরা শক্তি বৃদ্ধি করাকে বলা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ। মৃত্তিকা তোমাদেরকে বলে রাখি, মৃত্তিকার যে স্তর, 1 ইঞ্চি স্তরে মৃত্তিকা ক্ষয় হতে সময় লাগে মাত্র কয়েক বছর, কিন্তু সেই
1 ইঞ্চি স্তরের মৃত্তিকা গঠিত হতে সময় লাগে কয়েকশো বছর, তাহলে ক্ষয় হতে সময় লাগছে কয়েক বছর, আর সেই মৃত্তিকাটা আবার পুনরায় সৃষ্টি হতে সময় লাগছে কয়েক শত বছর। কাজেই মৃত্তিকা সংরক্ষণ আমাদেরকে করতেই হবে। মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব আছে। প্রতিনিয়ত মৃত্তিকা ক্ষয় হচ্ছে, মৃত্তিকার উর্বর শক্তি হ্রাস ঘটছে। এই মৃত্তিকা ক্ষয়ের সংরক্ষণের উপায়গুলি কি কি? মৃত্তিকা সংরক্ষণের উপায়, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলিকে আমরা দুটি ভাগে ভাগ করব। এক হচ্ছে এই যে এ দিয়ে লিখব কৃষিজ পদ্ধতি, কৃষিজ পদ্ধতি মৃত্তিকা ক্ষয়ের মৃত্তিকা সংরক্ষণের উপায়, কৃষিজ পদ্ধতি। এই কৃষিজ পদ্ধতির মধ্যে কি কি আসছে, তাহলে এইটা হচ্ছে প্রধান পয়েন্ট। এরপরে এটা প্রধান পয়েন্ট হলো এ দিয়ে, আর 2 নাম্বার মানে বি দিয়ে লিখব কারিগরি পদ্ধতি। তাহলে এ দিয়ে কৃষিজ পদ্ধতি, বি দিয়ে কারিগরি পদ্ধতি। এবার আমি কৃষিজ পদ্ধতি ব্যাখ্যা করব। কৃষিজ পদ্ধতির মধ্যে প্রথম হচ্ছে যে শস্যাবর্তন। শস্যাবর্তন মানে শস্য, এটাকে যদি সন্ধি করি শস্য যুক্ত আবর্তন, আবর্তন করতে হবে শস্যটাকে। কেমন ভাবে? একটা জমিতে প্রত্যেক বছর একই জাতীয় ফসল না লাগিয়ে বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষ করা হয়, এটা হচ্ছে শস্যাবর্তন। আমাদের এখানকার কৃষি ব্যবস্থায় এই শস্যাবর্তন দেখা যায়। ধরো বর্ষাকালে আমাদের মৌসুমী বৃষ্টিপাত নির্ভর করে আমরা ধান চাষ করি। সেই ধানটা ওঠার পরে কেউ গম চাষ করে, কেউ আলু চাষ করে, কেউ ডাল জাতীয় শস্য চাষ করে। সেইটা ওঠার পর সবজি চাষ হয়, তাহলে আবার তিল চাষ হয়। এই যে শস্যাবর্তন ঘটছে আমাদের এখানে কৃষিতে, এটাকে শস্যাবর্তন বলা হচ্ছে। তাহলে এই শস্যাবর্তনের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। এই শস্যাবর্তন পদ্ধতিতে সুটি জাতীয় ফসলের চাষ করতে হবে, তাই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি ঘটবে। তাহলে প্রথম পয়েন্ট বোঝা গেল শস্যাবর্তন। দ্বিতীয় পয়েন্ট আমরা এখানে বলবো এখন কারিগরি পদ্ধতিটা পরে বড়, তোমার আমি দেখবো, এখন মুছে দিচ্ছি। এটা সমোন্নতি কৃষি। সমোন্নতিটিকে আবার সন্ধি বিচ্ছেদ করি, সম যুক্ত উন্নতি। তাহলে উন্নতি মানে উচ্চতা। তাহলে ভূপৃষ্ঠের যে সকল স্থানের উচ্চতা একই, সেই সকল স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা তাকে সমোন্নতি রেখা। তাহলে এই সমোন্নতি সেটা আমাদের এখানে হবে না, পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চল যে সমস্ত স্থানের উচ্চতা একই ধরনের, সেই সমস্ত স্থানগুলিকে যদি বাঁধ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে পর্বত অঞ্চলে যে সকল স্থান উচ্চতা একই ধরনের, প্রায় একই ধরনের, সেই স্থানগুলিকে যদি বাঁধ দেওয়া হয়, তাহলে কি জলটা সরণ ঘটবে, জলটা আবদ্ধ হয়ে থাকবে এবং সেই বাঁধেতে কৃষিকাজ করা যাবে। তাহলে একে বলা হবে সমোন্নতি কৃষি। তাহলে ধরো পাহাড়ি অঞ্চলে, এই যে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলে এখানে বাঁধ দেওয়া হলো, এখানে উচ্চতা সমান ছিল, এখানে জলটা থাকবে, দ্রুত সরণ ঘটবে না, আর এই বাঁধেতে বিভিন্ন শস্যের চাষ করাবে, এটি বলা হচ্ছে সমোন্নতি চাষ। আবার এখানে একটা বাঁধা হলো, এই বাঁধে চাষ করা হচ্ছে, আবার এখানে একটা বাঁধা হলো, এইভাবে এটা বলা হচ্ছে সমোন্নতি কৃষিকাজ।
তাহলে বোঝা গেল যে পার্বত্য অঞ্চলে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে বাঁধ দিয়ে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় এবং সেই বাঁধে কৃষিকাজ করা যাচ্ছে, এটা হচ্ছে সমোন্নতি কৃষি। এরপর আমরা পড়ব ধাপ চাষ। ধাপ চাষ, পার্বত্য অঞ্চলে ধাপ চাষ করতে হয়। কেমন, এখানে বোঝাচ্ছি, এটা পাহাড়, এখানে বৃষ্টির জল পড়লে দ্রুত সরণ ঘটবে, জলটার মৃত্তিকা ক্ষয় বেশি করে হবে। যদি এখানে ধাপ কাটা হয়, আমাদের যে সিঁড়ি আছে, সিঁড়ি নিচে থেকে আমরা উপরে উঠি, সেরকম সিঁড়ির মধ্যে যদি ধাপ কাটা হয়, তাহলে এখানে ধাপ কাটা হচ্ছে। এই যে ধাপ কাটা হলো, তাহলে কি হলো, জলের দ্রুত সরণ ঘটছে না, কিন্তু এই যেখানে জলটা পড়ছে, এখানে সমতল, এখানে আবার সমতল, এখানে সমতল, এখানে সমতল, এখানে কৃষি কাজ করা হয়। পাহাড়ি অঞ্চলে ধান চাষ করা হয়, সবজি চাষ করা হয়, এটা হচ্ছে ধাপ চাষ। এই ধাপ চাষ করলে মৃত্তিকা ক্ষয় রোধ করা যেতে পারে। 4 নাম্বার আমরা পড়ব ফালি চাষ। ফালি চাষ কেমন, যেখানে ঢাল প্রবণ এলাকা, ঢালু এলাকা, তাহলে এই ঢালু এলাকায় এই যে ঢাল, এই দিকে ঢাল আছে, ঠিক আছে, এই ঢালু এলাকায় চাষ করতে হবে। কেমন করে, এখানে ফিতের মতন আকারে ঢালের আড়াআড়ি, এই যে ঢাল, এই দিকে জল সরণ ঘটবে, তাহলে আড়াআড়ি, এই আড়াআড়ি কৃষিকাজ করা যাচ্ছে, এই আড়াআড়ি কৃষিকাজ করা যাচ্ছে, এই আড়াআড়ি কৃষিকাজ করা যাচ্ছে, ফিতের মতো সরু সরু ফিতের মতন এখানে কৃষিকাজ করা যাবে। এখানে কৃষিকাজ, এখানে কৃষিকাজ, এখানে কৃষিকাজ, তাহলে কি জলের যে দ্রুত সরণ হচ্ছিল, তারপর মৃত্তিকা ক্ষয় হচ্ছিল, সেটা রোধ করা যেতে পারে। এটা হচ্ছে গিয়ে ফালি চাষ। কি বলবো, পার্বত্য অঞ্চলে যেখানে ঢাল প্রবণ এলাকা, সেই ঢালের আড়াআড়ি ফিতের মতন, সরু সরু ফিতের মতন আকৃতি যে কৃষিকাজ করা হয়, একে বলা হচ্ছে ফালি চাষ। ফালি মানে সরু সরু ফালি, জমির সরু অংশকে ফালি বলা হয়, তাই একে বলছে ফালি চাষ। 5 নাম্বার হচ্ছে মালচিং। মালচিং পদ্ধতি মানে আমাদের যে কৃষি কাজ হওয়ার পর যে ধান চাষ, যে খড় মানে সবজি বা কিছু আগাছা খড়, হ্যাঁ, অবশিষ্ট অংশ যদি যেখানে ক্ষয়প্রবণ অঞ্চল, সেখানে যে ছিটিয়ে দেওয়া হয়, বিছিয়ে দেওয়া হয়, বৃষ্টিপাতের জলের আঘাত থেকে মাটিকে রক্ষা করে, একে বলা হচ্ছে মালচিং পদ্ধতি। ঠিক আছে, এই হচ্ছে মালচিং পদ্ধতি। তাহলে এই যে কৃষিজ পদ্ধতি 5টা পড়ালাম, এরপরে আমরা পড়বো কারিগরি পদ্ধতি। কারিগরি পদ্ধতি কি করা হয়, এখানে 1 নাম্বার নালা কাটা। নালা কোথায় নালা কাটবো, মরু অঞ্চলে। মরু অঞ্চলে যদি মরুভূমির মাঝে মাঝে নালা কাটা হয়, বড় বড় দীর্ঘ দীর্ঘ নালা, তাহলে কি সেই যে বালিগুলো বায়ু বাহিত হয়ে দ্রুত অপসারণ ঘটছিল, সেগুলো না ঘটে সেই খালেতে বালিগুলো পড়ে যাবে, মানে তার ফলে কি মৃত্তিকা ক্ষয়টা রোধ করা যাবে। তাহলে এই নালা কাটা এই পদ্ধতিটা শুধুমাত্র মরু অঞ্চলে দেখা দেবে। ঠিক আছে, 2 নাম্বার খাত ব্যবস্থা। খাত আমি মৃত্তিকা ক্ষয়ের খাত ক্ষয় বা গালি ক্ষয়, সেই খাত ক্ষয়, সেই খাত ঢাল প্রবণ অঞ্চলে যে খাতের সৃষ্টি হয় বৃষ্টিপাতের প্রভাব জনিত ক্ষয়ের ফলে, সেই খাতে যদি বাঁধ দেওয়া হয়, কংক্রিটের বাঁধ,
তাহলে কি সেই ক্ষয়টাকে রোধ করা যেতে পারে এবং সেই খাতে বৃষ্টির জল আবদ্ধ হয়ে কৃষিকাজে লাগানো যেতে পারে। তাহলে এই যে খাত ব্যবস্থাপনা, একদিকে খাত ক্ষয়টা রোধ করা যাচ্ছে, একদিকে আবার কৃষিকাজ করা যাচ্ছে অল্প পরিমাণে জমি। এই হচ্ছে খাত ব্যবস্থা। 3 নাম্বার, কংক্রিট বাঁধ নির্মাণ। কংক্রিটে বাঁধ নির্মাণ করতে বলছে। কোথায় করবো কংক্রিটের বাঁধ নির্মাণ? তোমরা দেখেছো তোমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে কোনো একটা পুকুর যদি ধস ছাড়ে সেখানে ঢালাই বাঁধ তৈরি করা হয়। রাস্তা তৈরি হচ্ছে, সেখানে দুই দিকে যদি ক্ষয়ের সম্ভাবনা থাকে সেখানে ঢালাইয়ের বাঁধ দেওয়া হয়। তাহলে এই যে কংক্রিটের বাঁধে ক্ষয়প্রবণ অঞ্চল, পুকুরের পাড়, নদীর পাড়, সমুদ্রের উপকূল অংশ, যেখানে ক্ষয় বেশি হতে পারে, ধস নামতে পারে, সেখানে যদি কংক্রিটের বাঁধ দেওয়া যায় মৃত্তিকা ক্ষয়কে রোধ করা যেতে পারে। শেষ পয়েন্ট, বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ করতে হবে। গাছ বৃক্ষচ্ছেদ মৃত্তিকার কারণ, আর বৃক্ষরোপণ করা হলে মৃত্তিকা রোধ করা যায়। এক্ষেত্রে কৃষি বনসৃজন মানে কৃষি জমি আলে আলে, সামাজিক বনসৃজন মানে সমাজে যেখানে ফাঁকা জায়গা আছে, মন্দিরের সামনে পেছনে, মসজিদের সামনে পেছনে, হ্যাঁ, পুকুরের চারপাশে, নদীর পাড় বরাবর, তাহলে এটা হচ্ছে বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ করতে গেলে মানে করা হলে মৃত্তিকা ক্ষয়কে রোধ করা যাবে। তাহলে এই হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারিগরি, মৃত্তিকা সংরক্ষণের কারিগরি পদ্ধতি। আবহবিকার চ্যাপ্টারটা 6টা পর্বে শেষ হলো।